গোপালগঞ্জটা আর কয়েকদিন কন্টিনিউ করতে পেরেছে ভাই? এরা 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 পাগল হয়ে গেছে তো। এরা এখন যে গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে তার সেখানে তারপর কার্ফিউ দিতে হচ্ছে কেন? কারণ তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণে তারা তারা বলছে যে তারা এটা করতে পারে না। এখন তাদের গোয়েন্দা কাজ করতেছে। আপনি দেখেন যে গোপালগঞ্জের ওদের সমাবেশের সামনে দুইটা লোক বসা ছিল। তাদের একজন কিন্তু আজকে ভিডিও একটা ভিডিও রিলিজ করেছে, কি একটা নামে, কি একটা নামে। সে কিন্তু ওখানে বলছে গোয়েন্দা ব্যর্থতা, তারা সবকিছু জানতো, এটা টাকা পয়সাওয়ালা। সে ওই লোকটাই ওখানে বসা ছিল কিন্তু একদম চুল বান্ধা, সে পুলিশের নিজের গোয়েন্দা অফিসার বলে দাবি। তো গোয়েন্দা ব্যর্থতার শোধ এখন গোয়েন্দাগিরি করবে, মানে কি বলে, নিরাপরাধ মানুষের উপর অত্যাচার করে তাদের গোয়েন্দা তথ্য যে সফল ছিল সেটা প্রমাণ করবে। এটাই হলো। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি কিভাবে দেখেন আপনি? কিসের হরতাল? আওয়ামী লীগ হরতাল সেটা আমি জানি, এবং আওয়ামী লীগ দেয় নাই এগুলা। ওই যে ওই ইয়ের মতো গোপালগঞ্জের একজন বঙ্গবন্ধু কমান্ডার বেরিয়েছে না, ওসিকে হুমকি দিচ্ছে যে বঙ্গবন্ধু গেরিলা কমান্ডার, এরকমই ভুয়া কিছু হবে। আই ডোন্ট বিলিভ। আওয়ামী লীগ কেন এটা করতে দিবে এখন? স্টেটমেন্ট করে ছাত্রলীগ সহ কয়েকটা সংগঠন স্টেটমেন্ট করে এগুলা হরতাল করে। এগুলা যদি করে থাকে তাহলে আমি বলবো যে এটা সব, মানে তারা যতটুক এগিয়ে ছিল তারা ততটাই তারা পিছাবে। তারা যেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না সেটা করে লাভ কি? যেটা করছে তো এটাই তো জেদ থাকতে পারতো আগামী 15 দিন। হঠাৎ করে হরতালটাকে হরতাল ইমপ্লিমেন্ট করতে পারবে? আমি এই হলো আওয়ামী লীগের। মানে এখন আপনি আওয়ামী লীগের বলবেন হরতাল কেন ডাকবে? সে গোপালগঞ্জে হরতাল ডাকতে পারে। এটা কি বললেন? আমি তো জানি, আমি শুনে তো আসছে। মানে এরকম এই যে ওবায়দুল কাদের আর কি, আমার ধারণা আছে এই 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 যে ইয়ে প্রকৃতির যেগুলো আছে, কি বলে এই যে যাত্রা নাটকের সঙ্গের প্রকৃতির যে না, এই সংজ্ঞাটা হরতালটা আওয়ামী লীগের না। এই হরতালটা আওয়ামী লীগের না, কিন্তু ছাত্রলীগ সহ কয়েকটা অঙ্গ সংগঠন। দেখা যাক ওরা কি করে, হইলে তো খুবই ভালো। আমি যেটা বাস্তবতা, যেই হরতালকে তারা নখদন্তহীন করে আওয়ামী লীগই তো করছে, তাই না? বাংলাদেশে হরতাল বলছে, হরতালকে ওনারা শেষ করে দিচ্ছেন। এখন ওনারা হরতাল ডাকেন কি? ওনারা অন্য কোনো কর্মসূচি চিন্তা করতে পারবে। ছাত্রলীগ এত বড় মেধাবী মেধাবী নেতারা আছে, তারা কি চিন্তা করছে? হরতাল করবে। হরতাল যদি করার মতো অবস্থা হয় সেটা একমাত্র গোপালগঞ্জে আছে, সারা বাংলাদেশে করতে হরতাল। আপনাকে কে কি লিখছে? ওই লোকটা আবার দরকার নেই, যে লোকটার কথা আপনি বলছেন। শোনেন, সে যেহেতু বংশ নিয়ে কথা বলতেছে না, আমাদের পিতাদের নিয়ে বা মাতাদের নিয়ে, আমাদের দাদাদের নিয়ে কথা, সে যত গালি দিতে পারে, আমি কিন্তু এটা ওয়েলকাম করি। আমি তার থেকে আইডিয়াও নিতে পারি। একজন তার আইডিয়াতে তার সাথে তার নিয়ে কথা বলতে পারে। উনি যেন আর কোনোদিন কারো কারো আমি তার প্রতি অনুরোধ থাকবে, কারো মা বাবা নিয়ে যেন কথা না বলে। এবং এটা ওনার সাবধান হওয়া উচিত এই জন্য যে ওনার বাপ মাও কিন্তু একই গালির শিকার। আমি হয়তো দেবো না, আরেকজন। তবে একটা রাজনীতি যে মেরুকরণ যেটা হচ্ছে আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ, সমস্ত দল, এনটি আওয়ামী লীগ দলগুলা কিন্তু ইউনাইটেড না, কিন্তু অনেকগুলো এনটি আওয়ামী লীগ দল, বিএনপি, জামাত, এনসিপি, এরকম নানা দল আছে। এই দলগুলা কিন্তু ইউনাইটেড না। 96 এর ইলেকশনে আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ দলগুলোকে ভাগ করে রেখে ইলেকশনে বেরিয়ে এসেছিল। বাড়ি ভাই, এইসব পোলারাইজেশন এখন কথা বলে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশের নির্বাচনের চিহ্নই তো নাই। আপনি নির্বাচনের কোনো সূর্য দেখতে পাইতেছেন কোথাও? তো এই পোলারাইজেশন, এখনকার পোলারাইজেশন কালকে চেঞ্জ হবে, কালকে একটা পরশু চেঞ্জ হবে। তো এইসব পোলারাইজেশন নিয়ে আমি মোটেও, মানে আমি আমার ব্রেন কাটাইতে রাজি আপনাকে। আমি সরি, আমি আপনার গোপালগঞ্জের ঘটনার পরে ইউনূস সাহেব চুপচাপ, কিন্তু ভয় পাইছে এটা, না লজ্জা। লজ্জা।
লজ্জা পেয়েছেন উনি এখন সারা দুনিয়াতে কেমনে কার সাথে কেমনে কথা বলবেন, ওনার হাতে তো রক্ত। উনি এখন ঘোমটা দিয়ে থাকবে কিছুদিন, এবং আমার ধারণা উনি সময় নিচ্ছেন আর কি, যে দম নেওয়ার যে সময়টা লাগে না, বয়স হচ্ছে ভাই, যাই করেন 87 না 88 বছর বয়স, তাতে এই এতগুলি মানুষ খুন করতেছে, তাই না? তার তো এগুলো হজম করতে হবে, তাই না? এই মানুষগুলো তো তাকে গভীর রাতে যখন ঘুমায়, তখন ওষুধ খেয়ে হোক, ঘুমাতে যেভাবে হোক, এই যে 5-6 জন যাদের মারছে, এরা তো ওনাকে হর্ন করতেছে, এটা হন্টিং বলে। ও পিছন থেকে তাড়া করতেছে, উনি খালি দৌড়াচ্ছে। রাতের বেলা স্বপ্নে দেখে না, মনে আছে ছোটবেলায় আমরা সাপ দেখতাম, সাপ দেখে দৌড়াইতে থাকতাম, আবার দেখতাম ভূত দৌড়াইতেছে, এগুলো আমরা দেখতাম না ছোটবেলায়? স্বপ্নে দেখতেন না আপনি? সাপ দেখে ভয়ে দৌড়াইতে থাকতাম, এক পর্যায়ে ঘুমের থেকে লাফ দিয়ে উঠতাম। এখন উনি তো সাপ দেখতেছে স্বপ্নের মধ্যে, 88 বছর বয়সে, তো আমাদের মতো শিশু বয়স হয়ে গেছে না? শিশু বয়সে তো এই ধরনের আমাদের ছোটবেলায় সাপ তো এটা প্রাকৃতিক ভাবেও দেখতাম, আর সিনেমা হলে গেলেই সাপ দেখতাম। সাপ নিয়ে এত সিনেমা বানাই তো, হ্যাঁ, সে অরুণ বরুণ কিরণমালা থেকে আরম্ভ করে সাপ সাপ নিয়ে প্রচুর ছবি থাকতো, কিন্তু সে বেহুলা টেহুলা সব সাপের গল্প ছিল সবই। এই যে ছোটবেলায় মনে আছে স্বপ্নে দেখতাম যে পেছন থেকে ভূত তাড়া করছে, তার ঠ্যাং ভেঙে আসতো, মনে আছে? যে পড়ে যেতাম, আর হাঁটতে পারছি না, কষ্ট হয়ে যায়। ইংলিশের কথা তো এই আছে, সে তো বিছানার মধ্যে এখন দৌড়াইতে থাকে, আবার ঠ্যাং ভেঙে আসে। তারপরে ওই যে গাব গাছ, কয়েকটা গাছ ছিল, গাব গাছ, তেঁতুল গাছ, এগুলা হ্যাঁ, মানে হচ্ছে ভূতের গাছ, ভূতের গাছ হ্যাঁ, কিন্তু এগুলো, ভূতের গাছ, তাই না? উপরে ভূত বসে আছে, আপনি দৌড়ায় ফুল পাইতেছেন না, হাঁটতে পারছেন না, আপনি ইংলিশের এখন এই স্বপ্নগুলো দেখছেন। ইউনুস সাহেব নিয়ে ইউনুস সাহেব নিয়ে আপনি খুব ভদ্রভাবে বলছেন যে উনি লজ্জা পাইছেন, সারা পৃথিবীতে মুখ দেখাবে কেমনে। আর হ্যাঁ, ইন্ডিয়ান মিডিয়া গুলা অন্যভাবে বলে কিন্তু তাকে, বয়স্ক মানুষ তো, ও নেপি ব্যবহার করে, নেপি ভিজে যায়, নেপি। ও, কারণ বাংলা এখন সারা দুনিয়াতে 2টা নোবেল বিজয়ী আছে এখন পর্যন্ত, মানে এই রিসেন্টলি আরো আছে, আরো 7-8টা রিসার্চ জানি যারা নিজের দেশে খুন জখম হত্যাকাণ্ডের সাথে জড়িত। রিসেন্টলি একজন তো জেলে, অংশন চৌধুরী, এখন ইনি অপেক্ষা করতেছেন কবে ওনারে ধরে নিয়ে জেলের ভিতরে ঢুকাবে, এই ভয়ে তো উনি কাহিল, যমুনা থেকে তো বেরিয়ে হওয়ার ভয় থাকে, যে বেরোলে যদি পাবলিক ধরে নিয়ে ওরা জেলে ঢুকা দেয়, তিনি কি করবে? তার ইয়াকেও, শফিককেও আজকে ইয়ার কাছে দোয়া করতে গেছিল, আল্লাহর কাছে যাইতে হবে না? ওরা তো এখন আল্লাহর কাছে শফিকের কাছে দোয়া করতে গেছিল, আর শফিক তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, ওর দোয়া দেখা এমন তাকাচ্ছিল, সেই পীর মানুষ, শফিক দোয়া করে তাকে কি ভালো করবে? ও মাই গড, শফিকের রং তামাশা চলতেছে। দোয়াতে যদি পীর ভালো হয়ে যায়, তো পীরের পীড়াকেই তো শেষ। রং তামাশা, এটা হলো রং মহলের তামাশা চলে না, সেই তামাশা। সরি ভাই, অনেক মজা করলাম। অনেক ভালো থাকবেন ভাই। আপনিও ভালো থাকবেন, আপনার দর্শকরাও ভালো থাকবেন, যারা গালাগালি করেন তারাও ভালো থাকবেন, তাদের মা বাবা ভালো থাকুক, আমি তাদের মা বাবা সুস্বাস্থ্য কামনা করি, তাদের দাদুদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের সন্তান সন্ততি সুস্বাস্থ্য কামনা, এবং ভবিষ্যতে ওনারা যেন আমাদেরকে গালি দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে আবার আসে। তবে যেটা অনুরোধ করেছি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বংশ নিয়ে কোনো কথা না, আপনি গালি দেন আমাকে, আমি আবারও আমি 3বার সুযোগ দিলাম এই ভদ্রলোককে বোঝানোর জন্য, বা এই কয়েকজন আছেন যারা গালি দেন, আমি না গালি হজম করতে, বা আমি মনে করি যে গালিটা অবশ্যই তার একটা ভিন্ন মত আছে, গালি দিবে, কিন্তু এমন গালি দেয় তখন মনে হয় যে কি করি। ওনারা জানে না, ওনাদের আইডি কিন্তু খুঁজে বের করা সম্ভব, কোথায় থাকেন, কেমন থাকেন, অ্যাড্রেস কি, সব খুঁজে বের করা হয়। এটা কিন্তু বাংলাদেশ, এটা মনে রাখাতে ভুল হবে না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আমরা কিন্তু খুঁজে বের করি। সবাইকে শুভেচ্ছা, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের আমি একটু ঘোষণা দিয়ে রাখি, সাইফুল ভাইকে আমি প্রতিদিন পাবো না, সময়ের ব্যবধান, সময়ের সমস্যা, আমরা ঠিক করব সপ্তাহে যাতে কয়েকদিন ঘোষণা দিতে পারি অমুক অমুক দিন আমরা সাইফুল ভাইকে পাবো, সেভাবে আমরা চেষ্টা করছি।
সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারতে যারা আছেন তাদেরকে ভোরের শুভেচ্ছা, গুড মর্নিং। আর অন্যান্য জায়গায় যারা যে অবস্থায় আছেন তাদেরকে সে শুভেচ্ছা। আর হলো বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তাদের থেকে অনুরোধ, আপনারা নিজেরা সুস্থ এবং নিরাপদে থাকবেন, এট দ্য সেম টাইম নিজের পরিবারকে সুস্থ নিরাপদে রাখবেন এবং পারলে পড়শিকেও নিরাপদে রাখবেন। এই আমার অনুরোধ। বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব তার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা, নিজের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল। কারণ যে খারাপ সময় আমরা পার করছি, এই খারাপ সময় নিশ্চয়ই কেটে যাবে, তবে সেই সময়টা কিন্তু সবার দায়িত্ব। সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা, সুপ্রভাত।